গণঅভ্যুত্থানের মানুষের যে হুম, আস্থা ছিল, মানুষের যে গণঅভ্যুত্থানের রাইট। প্রতি শ্রদ্ধা ছিল, হ্যাঁ, হুম, মানুষ শিক্ষার্থীদের ডাকে আসতে হয়, সেই শ্রদ্ধাটা ছিল, সেই শ্রদ্ধাটা কি ওই জায়গায় আছে? উত্তর কিন্তু না। সেই শ্রদ্ধাটা কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। কাজে এটা কিন্তু রাষ্ট্র হিসেবে আমাদের অনেক বড় ক্ষতি হয়েছে। মানে এটা খুব ক্ষতিকর একটা হুম, ইতিহাস হুম, রচনার জন্য ক্ষতি। শুধু জুলাইয়ের ওই হত্যা, জুলাইয়ের হত্যা ট্রমাটিক হওয়ার কথা ছিল, যে আমি জুলাইয়ের হত্যাকারীদের যে হত্যা হয়েছে তাতে একটা ট্রমা আমার মধ্যে থাকার কথা, এবং সেই ট্রমা আছে। কিন্তু জুলাইয়ের পরবর্তী সময়ের ট্রমা, ওই ট্রমাকে যে ছাপিয়ে যাচ্ছে, এটা তারা বুঝতে ব্যর্থ হচ্ছে। একাত্তরের সময়কালীন মামলার দিলেন, সেই মানুষ আজকে আমাদের সংসদে। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। সংসদে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, তবে 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 এখানে একটা তবে আছে। আমি এই যে দেখলাম না, দণ্ডপ্রাপ্ত, মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত হুম, হুম, আসামি তো আবুল কালাম আজাদ সাহেব সম্ভবত, হুম, তাই না? হুম, হুম, হুম। তো তিনি না মৃত্যুদণ্ডের জন্য দণ্ডপ্রাপ্ত হয়ে এখনই যাচ্ছেন। এবং আমি চাই যে উনারটাকে কি করে টুইস্টটা, কারণ যদি মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানবিক অপরাধে হওয়ার পরে এখন তাকে যদি আপনি মওকুফ করেন, তাহলে কিন্তু আরো অনেক অনেক মানুষ আছে যাদের কথাতে আপনি হয়তো বা একটু ঐক্যমত হয়ে যান। তো ইন্টারেস্টিং। আন্তর্জাতিক দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা। রেজওয়ানা করিম স্নিগ্ধা, আপনার কাছে প্রথমেই একটু জানতে চাই যে বারবার গণ অভ্যুত্থানের হুমকি দেওয়া হচ্ছে, জামাত এনসিপির পক্ষ থেকে বিএনপির উদ্দেশ্যে জুলাই সনদ বাস্তবায়ন না হলে তারা আরো একটি গণ অভ্যুত্থান সৃষ্টি করা হবে। কখনো কখনো বলা হচ্ছে এই সরকারকে ছেড়ে দিতে সময় লাগবে না, এটি মাত্র কয়েকদিনের বিষয়। এই যে দাবিগুলো তারা করছে, এর কোনো ভিত্তি আছে কিনা? আপনাকে অনেক ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে এই দাবিগুলো কে করছে, এটা খুব গুরুত্বপূর্ণ। দাবিগুলো করছে আহ মোটা দাগে, এবং আমাদের সামনে যেটা যেটা হচ্ছে যে এনসিপি এবং বাংলাদেশ জামাত ইসলাম, এই হুম, দাবিগুলো হুম, মূলত তাদের দাবি। এবং আমি যদি আরো পার্টিকুলারলি দেখি, আমার কাছে মনে হচ্ছে এনসিপি অনেক বেশি ফ্রন্ট ফুটে, মানে দাবি, এই ধরনের দাবি করার হুম, ক্ষেত্রে। এখানে যেটা বিষয় গুরুত্বপূর্ণ, খুব এই জায়গাটা থেকে দেখেন, আমাদের দেশের রাজনীতিতে প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু অবদান আছে। মানে বড় দলগুলোর কথা বলছি, ঠিক আছে। যেমন মনে হুম, করেন বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের রাজনীতিতে, মানে যেহেতু বাংলাদেশ 71-এ বাংলাদেশ হয়েছে, হ্যাঁ, যেটার একটা বেনিফিট অফ ডাউট আওয়ামী লীগ পায়, যদিও আমি মনে করি না যে এটা শুধু আওয়ামী লীগের নিজস্ব কিছু, কারণ দেশ তো আমাদের সবার, মুক্তিযুদ্ধ সবার। কিন্তু আর যে দলগুলো আপনি দেখছেন, তার রাজনৈতিক সাফল্য কি? জামাত ইসলামের তো এখন পর্যন্ত কোনো রাজনৈতিক সাফল্য কিন্তু নাই। জামাত ইসলাম যেটা করে, জুলাই গণ অভ্যুত্থানের রাজনৈতিক সাফল্যটাকে তার বা করেছে, তার নিজের আহ নেয়ার যে তাগিদটা আপনি দেখেন। কারণ এই যে এত বছর বয়স বাংলাদেশের, সেখানে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের কোনো প্রকার কোনো ধরনের জাতীয় স্বার্থ, রাষ্ট্রীয় স্বার্থ, সে ধরনের কোনো কিছু নাই। কারণ আপনি দেখবেন জুলাই অভ্যুত্থানে তারা কি বলে, আমরা পিছন থেকে বা আমরা পরিচয় গোপন করে আমরা সামনে হুম, এসেছি ইত্যাদি। কিন্তু এনসিপির ব্যাপারটা তো তা না। এটা তো সত্য যে তাদের যে শিক্ষার্থীরা ছিলেন, তারা তো সামনেই ছিলেন। এটা ভিন্ন প্রসঙ্গ, তারা তখন কি বলেছেন আর এখন কি বলেন, কিন্তু তারা সামনেই ছিলেন। তো তার কাছে আপনার এই জুলাই ছাড়া কিছু নাই। যে কারণে সে যেটা করে, সে জুলাইকে আহ অস্ত্র হিসেবে বা ঢাল হিসেবে ব্যবহার করে, এবং এমন মাত্রায় ব্যবহার করে যে ব্যবহারে সে ভুলে যাচ্ছে যে হুম, এই লড়াই সে এককভাবে করে নাই। এখানে যে আরো অনেকগুলো পক্ষ, এবং দেখবেন এটা কিন্তু সে রাজনৈতিক ভাবে সে অনুভব করেছে বলে আমি মনে করি না। এটা মনেও করেছে, কিন্তু আসলে আমার যেটা মনে হয় যে বর্তমান রাজনৈতিক দল, বর্তমান যে সরকার আছে, সে কিন্তু অনুভব করেছে, অনুভব করার প্রেক্ষিতে সে এখানে এক ধরনের কি বলবো, একটা সুবিধাজনক অবস্থানেই কিন্তু সে আছে। কারণ আপনি দেখবেন বিএনপির মধ্যে আপনার একই সাথে ওই যে কি জানি বলে, মানে মুক্তিযোদ্ধাও আছে, আবার একই হুম, সাথে চেতনা ধারণকারীরাও আছে। তার কিন্তু একটা বেনিফিট অফ ডাউট আছে, খেয়াল করে দেখেন। আবার তার ওই যে আওয়ামী লীগ এবং বাংলাদেশ বিএনপির ভালোবাসা এবং প্রণয়, বাংলাদেশ জামাত ইসলাম খুব ভালোবাসে এই দুই দল, হ্যাঁ, হুম, বাংলাদেশ হুম, আওয়ামী লীগ এবং হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি। তাদের ভালোবাসায় হৃষ্টপুষ্ট জামাত ইসলাম, সেখান থেকেও দুই চারটা যে তাদের দলে, দুই চারটা না, আমার তো মনে হয় হাফ অফ দেম, সেটা আওয়ামী লীগের মধ্যেও ছিল, বুঝতে পেরেছেন, এখন বিএনপির মধ্যেও আছে। কারণ এই দলটার প্রক্রিয়াটাই হচ্ছে এরকম, সে সবসময় ক্ষমতার সাথে থাকে, ক্ষমতার নিচে ওই যে ছত্রাকের মতো, বুঝতে পেরেছেন, তার একটা হুম, ব্যাকটেরিয়া লাগে, একটা একটা এই আগাছা লাগে, এবং সেটার মতো করে সে বড় হয়। তো সেই জায়গাটা থেকে
এই গ্রুপটাতে সেরকমও লোক আছে। তো এই জন্য আমি মনে করি যে সে একটা বেনিফিটে আছে। কিন্তু এই যে নাহিদ ইসলাম যেই বা এনসিপি তারা যে বারবার এই কথা বলছে আরেকটি গণঅভ্যুত্থান হবে, হতো হয়তো বা গণঅভ্যুত্থান হবে, আরেকটি গণঅভ্যুত্থান হবে না আমি সেটা মনে করি না, কিন্তু কবে হবে সেটা আমি জানি না। কিন্তু গণঅভ্যুত্থানের প্রতি মানুষের যে আস্থা ছিল, মানুষের যে গণঅভ্যুত্থানের প্রতি যে ইটা ছিল, মানে শ্রদ্ধা ছিল, হ্যাঁ, মানুষ শিক্ষার্থীদের ডাকে আসতে হয়, সেই শ্রদ্ধাটা ছিল, সেই শ্রদ্ধাটা কি ওই জায়গায় আছে? উত্তর কিন্তু না। সেই শ্রদ্ধাটা কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। কাজে এটা কিন্তু রাষ্ট্র হিসেবে আমাদের অনেক বড় ক্ষতি হয়েছে। মানে এটা খুব ক্ষতিকর একটা ইতিহাস রচনার জন্য ক্ষতি। এবং এই ক্ষতির ক্রিয়োদাংশ, সিংহভাগ দায়িত্ব তাদেরকেই নিতে হবে যারা এই গণ অভ্যুত্থানকে মনে করে যেটা তাদের, এবং সেটি মনে করে যখন একটি ফার রাইটিস্ট গ্রুপ, একটি উগ্রপন্থী গ্রুপ, একটি অযৌক্তিক গ্রুপ, একটি কি বলবো একটি মানে ভীষণ রকমের সন্ত্রাসী, মব সন্ত্রাসী সহজ করে, এই ধরনের গ্রুপগুলা যখন এই অভ্যুত্থানের ভাগিদার শুধু না নিয়ন্ত্রণকর্তা বনে গেছে, তখন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের মানুষ আসলে কিন্তু আতঙ্কিত এবং ভীত। ভবিষ্যতে তারা কবে কখন এই ট্রমা থেকে উঠতে পারবে আমি কিন্তু সেটা জানি না। এটা কিন্তু ট্রমাটিক একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। শুধু জুলাইয়ের ওই হত্যা, জুলাইয়ের হত্যা ট্রমাটিক হওয়ার কথা ছিল, যে আমি জুলাইয়ের হত্যাকারীদের যে হত্যা হয়েছে তাতে একটা ট্রমা আমার মধ্যে থাকার কথা, এবং সেই ট্রমা আছে। কিন্তু জুলাইয়ের পরবর্তী সময়ের ট্রমা, ওই ট্রমাকে যে ছাপিয়ে যাচ্ছে, এটা তারা বুঝতে ব্যর্থ হচ্ছে। ওটা কিন্তু মানে ভীষণ রকম। আপনি বলতে চাচ্ছেন যে জুলাই গণ অভ্যুত্থানে সাধারণ মানুষ, আমাদের মতো মানুষরা যে প্রতারণার শিকার হয়েছে সেটিতে টোটালি একটা বৃহৎ অংশ ট্রমাটাইজড হয়ে আছে, বিষয়টা কিরকম? জি, এবং এটা কিন্তু ম্যাক্সিমাম। মনে করেন যে এই মানুষটা মানে যারা ওইখানে রাজপথে রাজপথে মানে অর্থাৎ জীবন বাজি নিয়ে যারা ওখানে থেকেছে, তারা কিন্তু ভীষণ রকম ভাবে ট্রমাটাইজ। কেন ট্রমাটাইজ পান্না ভাই, আমার বলতে কোনো দ্বিধা নাই। মানে তাদেরকে মানে এই যে যা কিছু হয়েছে দেশের পরে, মানে আমি তো এটা ভেবে যাইনি, বা এক্স ওয়াই জেড, তারা তো এটা দেখার জন্য, এইটা দেখার জন্য এখানে যান নাই। এইটা তারা ভিভিডলি বুঝেন। আবার উল্টা দিকে এই যে আরেকটি দল আওয়ামী লীগ, আমি জানি না তাদের কি হয়েছে, তাদের এই যে কথা, বিধ্বংসীমূলক কথা, হ্যাঁ, হুমকি ধামকিমূলক কথা, ঠিক আছে, খেয়াল করবেন। এটা তো, এটা আরো ভয়ঙ্কর। হ্যাঁ, মানে অর্থাৎ আমি যখন বুঝতে পারছি যে এরকম তো হওয়ার কথা ছিল না, আমি যে আমার এই বেদনাটা নিয়ে যে আরেকজনের সাথে শেয়ার করব, অথবা আমি যে ভাববো, সেটা কোনো সুযোগ নেই। কারণ এই তরফ থেকে সে বলতেছে তোকে আমি দেখে নিব আসার পরে, তুই লাল বদর ছিলি, তোর হিসাব রাখা হচ্ছে। আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, হ্যাঁ। তাহলে এই যে মানুষ যারা বুঝতেও পারতেছে, আমি যেটা বলতেছি, ইভেন দো আই আন্ডারস্ট্যান্ড দেয়ার নো ওয়ান। এবং দুঃখজনক যে আমি এটা আসলে বুঝি না পান্না ভাই, এটা আমাকে বলতেই হবে। এনসিপি জামাতের রাজনীতি আমি বুঝি যে তারা মানে এনসিপি তো নতুন নতুন দেখে আমি তাকে কিছুই বলি না, সে শিখতেছে। জামাতের রাজনীতি তুমি বুঝি যে সে একটা হুমকির মধ্যে থাকবে বা আপনাকে দেখে নিবো বা এই ধরনের কিছু। আওয়ামী লীগের রাজনীতিও তো এরকম হয়ে গেলে পরে কিভাবে হবে? আওয়ামী লীগ যদি জামাতের ভাষায় কথা বলে, আওয়ামী লীগ যদি জামাতের ভাষায় কথা বলে, আওয়ামী লীগ যদি বলে যে আমরা লিস্টিং করতেছি, আমরা যদি দেখে নিব, এটা কি মানে আওয়ামী লীগ কি এত কাঁচা রাজনীতি করে? এই রাষ্ট্রের জনগণকে, জনগণ রাষ্ট্রের জনগণ, জনগণ রাষ্ট্রের মালিক, জনগণই কিন্তু অভ্যুত্থান করিয়েছে। এবং জনগণ আওয়ামী লীগের ভাষায় সেটা মিসগাইডেড হোক, ষড়যন্ত্র হোক, করেছে কিন্তু জনগণ। সেই জনগণকে আপনি সকাল বিকাল হুমকি দিবেন, এই তোমাকে দেখে রাখবো, এই তুমি লাল বদর, এই তুমি সুবিধাবাদী, এক একটা করে করবো, তাহলে ওই জনগণ, কি কখনো ওই রকম একটি দল কি করে? তাহলে আওয়ামী লীগ কি নিজেদেরকে ওরকম জামাত ইসলামের মতো একটা তৃতীয় শ্রেণীর রাজনীতির দল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে যাচ্ছে? এই যে গঠনমূলক কাজ তারা করতে পারছে না, এই বোধটার মধ্যেই কিন্তু তারা নাই। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। আমি এর আগে কারো মুখ থেকে শুনিনি, খুব ভালোভাবে বিশ্লেষণটা করেছেন। এই ধরনের যে লাল বদর উল্লেখ করে যাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, আমি ধরে নিয়েছি যারা একটু বিভিন্ন শ্রেণী পেশার জায়গা থেকে নেতৃত্ব স্থানীয় জায়গা ছিল, অথবা পেশাগত জায়গা থেকে একজন শিক্ষক হিসেবে আপনার যে ভূমিকা, বা একজন সাংবাদিক হিসেবে আমার মতো যারা আছেন তাদের যে ভূমিকা, তারা যে প্রথমে না বুঝেই এই কোটা আন্দোলনের সমর্থন দিয়েছিল, তারা বুঝতে পারেনি অনেকে যে বিহাইন্ড দ্য স্ক্রিনে কি আছে, তাদেরকে লাল বদর বলা হচ্ছে। কিন্তু আসলে যে সাধারণ মানুষ, লাখো কোটি মানুষ অংশ নিয়েছিল, তাদেরকেও যে পক্ষান্তরে লাল বদর বলা হচ্ছে, এবং তারাও বিষয়টা কিভাবে বিবেচনা করছে, এটা আওয়ামী লীগ
ভেবে দেখছে না আওয়ামী লীগের সম্ভবত এর মধ্যে দিয়ে আরো একবার পরাজয় হতে পারে। আমি সেটা মনে করি, আপনার সাথে আমি একমত, সম্পূর্ণ একমত। আহ আহ প্রশ্ন হচ্ছে যে তাহলে এই যে গণ অভ্যুত্থানের আহ বারবার একটা ভয় দেখানো হয়, এরা কি নিজেরা মনে করছে যে এখন তাদের জনসভাগুলোতে কজন মানুষ অংশগ্রহণ করে? আবু সাইদের যে অনুষ্ঠান ছিল গত 16 তারিখে, সেখানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান তিনি সরাসরি স্টেজে বললেন যে আবু সাইদের অনুষ্ঠানে এরকম ফাঁকা কেন, স্টেজের সামনে অডিয়েন্স পর্বটা এরকম ফাঁকা কেন? এরা কি এগুলো বুঝতে পারছে না, নাকি শুধু ফাঁকা আওয়াজ দিয়ে যাচ্ছে? এই যে অস্ত্র হিসেবে যদি ব্যবহার করছে, আপনি বলছিলেন। রিয়া গোপের বাবা মাকে কি আপনি আপনি কোথাও দেখেছেন? না, আমি তো, এখন পর্যন্ত তিনি। আচ্ছা আমি কিন্তু দেখিনি, হ্যাঁ রিয়া গোপের বাবা মাকে দেখিনি। তাহলে এই যে উনি তো ভিকটিম, একটা পার্মানেন্ট ভিকটিম না রিয়া গোপের মানে হুম পরিবার। হুম। এখন এই পরিবারগুলো আপনার প্রতিনিয়ত এই পরিবারগুলো আহ, কি এটা বুঝবে? এই পরিবারগুলোর অবস্থা একটু বোঝার চেষ্টা করেন। আমি আপনাকে যেটা বারবার বলছি, সে কি দেখে? সে দেখে হচ্ছে যে যারা পাওয়ারে আছে তাদের কারণে আমরা হারিয়েছি, আর যারা চলে গেছে তারা বলছে যদি তারা আসে, ইভেন তো আমি হারিয়েছি, আমার আরো হারানোর বাকি আছে। বিষয়টা বোঝার চেষ্টা করেন যে হুম হুম কতখানি হুম। ভয়ঙ্কর একটা সিচুয়েশনে তখন না তো সেই মানুষটা ওই যারা আছে তাদের আহ, মাহাত্ম্য বর্ণনা করতে যায়, না তো সেই মানুষটা যারা গেছে তাদের কোনো কথা শুনতে চায়। এই যে ক্রাইসিস, এটা কিন্তু একটা বিগ গভীর ক্রাইসিস। সংকট। অবশ্যই অবশ্যই। আমি আরো একটা বিষয় আপনার কথার মধ্যে যেটা বলেছেন বিএনপি প্রসঙ্গে, বিএনপি কি আসলে একটা দোদুল্যমানতার মধ্যে আছে? শ্যাম রাখি না কুল রাখি এই অবস্থায়, নাকি তারা আসলে মনে করছে যে 71-এর চেয়ে জুলাইটাই আসলে অনেক বড় কিছু, মানুষের সামনে এটি এভাবেই শো অফ করতে হবে, এভাবেই তুলে ধরতে হবে? এই জন্য আপনি দেখুন যে আমি অন্তত দেখেছি, বলতে সমস্যা নেই, যে যতটুকু না ইউনূস সরকার তো সব শেষ করে দিয়েছে, রিসেট বাটনে প্রেস করে 71-এর আমাদের সবকিছু ম্লান করে দেওয়ার চেষ্টা করেছিল এবং খানিকটা কোনো কোনো ক্ষেত্রে সফল হয়েছে। কেন এই মুহূর্তে এসেও প্রায় 5-6 মাস হতে চলে বিএনপি সরকারের মুক্তিযুদ্ধ ভিত্তিক যে স্মৃতি নিদর্শনগুলো ছিল, যেগুলো ধ্বংস করা হয়েছে, তার কোনো কিছুই এখনো পর্যন্ত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। মুক্তিযোদ্ধাদের বিষয়ে কোনো ধরনের কোনো নতুন কোনো কথা বলা হয়নি, শুধুমাত্র তাদের ভাতা বৃদ্ধির বিষয়ে বোধহয় গতকাল একটি স্টেটমেন্ট এসেছে। এছাড়া সবকিছুতে জুলাই 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 নিয়ে আমাদের আপত্তি ছিল না, কিন্তু যখনই জুলাইকে 71-এর কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা বা তাকে মেলাইন করে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা, তখনই তো অবশ্যই সেখানে নিরপেক্ষতার কোনো জায়গা থাকে না। আমি সাংবাদিক হিসেবে আর নিরপেক্ষ থাকতে পারি না, নিশ্চয়ই আপনি শিক্ষক হিসেবে নিরপেক্ষ থাকতে পারেন না 71-এর পক্ষে অবস্থান করার কারণে। বিএনপি কেন এই দোদুল্যময়তা ভুগছে, আপনার কি মনে হয়? আমার কাছে কিন্তু মান্না ভাই এই ক্ষেত্রে আমার মনে হয় না বিএনপির কোনো দোদুল্যমানত আছে। আই ডোন্ট থিঙ্ক সো। আমার কাছে আচ্ছা যেটা মনে হয়, আপনি বলতে পারেন বিএনপি কেন ইনিশিয়েট গ্রহণ করছে না। হ্যাঁ মানে আচ্ছা। প্রশ্নটা আমি একটু করে হুম বলি যে হুম ইনিশিয়েট গ্রহণ করার কথা, সে ইনিশিয়েট গ্রহণ করছে না। আপনি খেয়াল করে দেখেন যে এনসিপি কি বলছে যে সে জুলাই সনদ করতে চাচ্ছে না। আবার আপনি যে বলছি যে মুক্তিযোদ্ধা, যেমন অবশ্যই আপনি দেখেন নাই বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যটা কেন হ্যাঁ হ্যাঁ। ভাঙা হচ্ছে বলছে, আমি জানি না। আমি বলতে চাই যে বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় তিনি যে বক্তব্য দিয়েছেন, আমার যতদূর মনে পড়ে উনি মাদ্রাসা কেন্দ্রিক বক্তব্য দিচ্ছেন, তিনি এই বিষয়ে কোনো বক্তব্য দিচ্ছেন না। এটি ভীষণ রকমের জবাবদিহিতা ডিমান্ড করে, একদম স্পষ্টত। কারণ উনার মন্ত্রণালয়ে উনি কি কাজ করছেন সেটা সেটা তো আমরা হুম জানতে হুম। চাইতে পারি না, ঠিক আছে? মানে আমাদের জানার যাওয়ার জায়গা আছে, কিন্তু সেই বিষয়ে আমি দেখতে পাই তাকে কোনো ধরনের জবাবদিহিতার মধ্যে আনা হয় না। তাহলে এই যে আনা হয় না, এই আনা হয় নাটা কিরকম অসুখ জানেন? এই আনা হয় না, এই যে আপনি যেটাকে বলেন দোদুল্যমানতা, এটা হচ্ছে যে কওমি জননী হবার অসুখ, আচ্ছা। হুম ভাইরাস। হুম বুঝতে পেরেছি? মানে আমি হুম হুম। নেগোশিয়েটের মধ্যে থাকবো, বুঝাতে পারলাম? কিন্তু ওই শিক্ষাটা নেননি। যদি বিএনপি সে শিক্ষাটা না নেয়, সেটা তো অচিরেই বিএনপি সেটা ভোগ করবে, এটা খুব সহজ কথা। কিন্তু এই মুহূর্তে বিএনপি বেনিফিট অফ ডাউটে আছে, এটাও আমি বলতে চাই। বেনিফিট অফ ডাউটে থাকার কারণেই একে তো দেখেন এই যে আমার হাতের নখের এই যে কালো দাগটা এখনো আছে, মানে ভোটের দাগটা, বুঝাতে হুম হুম। পেরেছি? তো এই জায়গাটা এটা আমি এবং আমি বলেছি এটা যতদিন না যাবে ততদিন পর্যন্ত এই সরকারের নামে কিছু বলবো না। এটা যাওয়ার পরে সমালোচনা করা শুরু করব, মানে একটা সময় দিব। কিন্তু ঘটনাটা হচ্ছে যে আপনি এই মুহূর্তে বিএনপির বেনিফিট অফ ডাউটটা কি? বেনিফিট অফ ডাউট হচ্ছে ওই যে আমি আপনাকে বললাম, একটা হচ্ছে অলরেডি এই মব সন্ত্রাসী বনাম হচ্ছে কি থ্রেট সন্ত্রাসী, যে নাম এখন আওয়ামী লীগের হয়েছে, হুম হ্যাঁ, হুম। আলবদর লালবদর, তারপর আরো কি কি জঘন্য হুম। জঘন্য ভাষা ব্যবহার করেন। তো এগুলো এই দুয়ের চক্রে একটা বেনিফিট অফ প্রিভিলেজ কিন্তু বিএনপির আছে। এক। দুই, বিএনপি মনে করছে যে মানুষ কই যাবে, মানুষ কই যাবে?
হুম। আপনি যে বলছেন, কে কে আমার বিরোধিতা করবে? এখন যত যাই বলেন, ওই যে খেলা তো ভাই ব্রাজিল আর্জেন্টিনার, তাই না? তো অন্যরা হয়তো বা এরকম হতে পারে যে ব্রাজিল নাই তাই আমি আজকে এখন স্পেনের সাপোর্টার, অথবা আর আর্জেন্টিনা, এরকম হতে পারে। কিন্তু আলটিমেটলি খেলা কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার। এবং সে কারণেই বিএনপি জানে যে আমার আসলে প্রতিদ্বন্দ্বীকে, আওয়ামী লীগও জানতো আমার আসলে প্রতিদ্বন্দ্বীতে কে। কিন্তু যেটা তারা উভয় পক্ষ জানেন না, যেটা আওয়ামী লীগ ভীষণভাবে মিস করেছে, সেটা হচ্ছে প্রতিদ্বন্দ্বীকে কিন্তু প্রতিদ্বন্দ্বীদের রেসপেক্টটা দিতে হয়। ওই হঠাৎ করে যদি একটা ওই যে কি বলবো, মানে বোধ বুদ্ধিহীন মাঝখান দিকে যদি দুই চারটা এরকম কাফালিং মার্কা থাকে এবং তাদেরকে যদি আমি পালি, তাহলে এবং তাদেরকে যদি আমি শত্রু বানাই, তাতে আমার নিজের স্ট্যাটাসটাই কিন্তু ডাউন হয়। কথায় আছে না যে আপনার 10টা মূর্খ বন্ধুর থেকে একটা শিক্ষিত শত্রু কিন্তু অনেক ভালো। সমস্যা অবশ্যই। হচ্ছে এরা দুজন যে দুইজনের শিক্ষিত শত্রু, এইটা আওয়ামী লীগও মিস করেছে, এটা যদি বিএনপিও মিস করে, এটা বিএনপির সমস্যা। কারণ আপনি যখন শত্রুতাও করবেন, আপনি যখন প্রতিদ্বন্দ্বিতা করবেন, তখন সেটা কোয়ালিটি এবং ইভেন হতে হয়। এটা যদি ডিসকোয়ালিফিকেবল হয়, অর্থাৎ আপনি এই জায়গায় আছেন, আরেকজন পক্ষ এখানে আছে, সে জানেই না যে বলবো কি। আপনি এখন সমস্যা দেখেন, দেখেন এই যে এনসিপি, আমি বললাম অপনে স্বপনে খালি একই কথা বলতে থাকে, ফ্যাসিস্ট ফ্যাসিস্ট ফ্যাসিস্টের দোষর। এই যে এনাদের এনাদের যে একটা অবস্থা, ভাই এটা থেকে বেরোতে হবে তো। আপনি তো নতুন কোন এক্সাম্পল সেট করছেন, আপনার ক্রিটিক্যাল পয়েন্ট কি? আপনি নিজে মনে করেন যে স্ট্রাকচারের মধ্যে ভাঙতে হবে, আপনি নতুনই করবেন, আপনি যোগ্যতাকে গুরুত্ব দিবেন। কিন্তু আপনি কি যোগ্যতাকে গুরুত্ব দিয়েছেন, নাকি পুনরায় আপনি সেই দলগত আনুগত্যকে গুরুত্ব দিচ্ছেন? আপনি কি যৌক্তিকতাকে গুরুত্ব দিচ্ছেন? আপনার সাথে আমি আলাপ করব, যৌক্তিক আলাপ করব, আপনি যখন যুক্তিতে আমার সাথে পারবেন না, তখন আপনি আমাকে ট্যাগ দিচ্ছেন ফ্যাসিস্টের দোষর। সেম অপসংস্কৃতি। আমি আরেকটা বিষয় একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, খুব ছোট করে একটু মন্তব্য চাইছি। নতুন করে শাপলা চত্বর হত্যাকাণ্ড নিয়ে বেশ উদ্যোগ ভূমিকা বর্তমান সরকারের। নতুন করে চার্জশিট দেওয়া হবে, অভিযোগপত্র দাখিল করা হবে আইসিডিতে, সে নিয়ে হচ্ছে আইসিডিতে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনালে। আমার প্রশ্ন হচ্ছে যে, ধরুন ইউনূস সরকারের সময় 21শে আগস্ট গ্রেনেড হামলার সব ধরনের আসামি বের হয়ে গেল। আচ্ছা, আসামি বের হোক, কিন্তু আসলে কি ঘটেছিল ওই সময়, কারা আসামি হতে পারে? অথবা পুলিশকে নতুন করে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথাও বলা হয়নি আদালতের পক্ষ থেকে। তাহলে পৃথিবীর বুকে 21শে আগস্ট বলে কোনো ঘটনা ঘটেনি। এটিএম আজহার ইসলাম ফাঁসি দণ্ডপ্রাপ্ত আসামি বেরিয়ে গেলেন। হম। এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে নতুন তদন্ত কমিশন হলো। আবার এখন শাপলা চত্বর নিয়ে নতুন করে নাড়াচাড়া হচ্ছে। তারপর আওয়ামী লীগ আমলে সব যা করা হয়েছিল, সব বাজে জিনিস, সব অবৈধ প্রক্রিয়া হয়েছিল, এখন যেগুলো হচ্ছে সেগুলো কেউ কেউ আমরা বৈধ প্রক্রিয়া বলতে পারি? অথবা আবার যখন আওয়ামী লীগ ফিরে আসবে, তখন তো এগুলো সব বাদ দিয়ে দেওয়া হবে। আমরা কোন চক্করের মধ্যে আছি, কোন দুর্বৃত্তায়নের মধ্যে আছে? আমাদের বিচার ব্যবস্থা কি সরকারি অঙ্গুলি নির্দেশে এভাবে পরিচালিত হতে থাকবে? না, এটা তো খুব দুঃখজনক। আমি তো আপনাকে বললাম যে দেখেন এই যে তবে হ্যাঁ, আমি কিন্তু পার্সোনালি শাপলা চত্বরের কেসটাতে, আমি কিন্তু এই পরবর্তীতে এই কত 2 মাস আগেও যখন একবার শাপলা চত্বরের কেসটা আনা হয়েছিল, তখন কিন্তু এগেইন, এবং ওই সময়ও কিন্তু একটা রিপোর্ট দেখেছিলাম যে তার যে ক্লেম, তাদের যে ক্লেম, সেই ক্লেমের কোনো এভিডেন্স খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখেন এটা কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা, 21শে আগস্টের গ্রেনেড হত্যা মামলা বা 21শে আগস্টের এটা, এটা খুবই এই যে আহ, কি গ্রেনেড হত্যা বলেন, বা ইভেন হুম। ইভেন আমি বারবার কিন্তু এই যে জুলাইয়ের হত্যাটাও আনবো, মানে এই বিষয়গুলো আপনি অমুকে করেছে বলে দায় চাপানোর রাজনীতিটা, এটা তো ভয়ঙ্কর রকমের প্রবলেমেটিক এবং সব মিথ্যা। দেখেন, এটা তো মিথ্যা না। ধরেন আপনি যে 21শে আগস্টের গ্রেনেড হামলাতে ওনার নাম কি, জিল্লুর রহমান সাহেবের স্ত্রী, হ্যাঁ, তিনি তো মানে আইভি রহমান। আইবুর রহমান, তিনি তো মারা গেলেন। তো আপনার সামনে একটা লাশ ভিভিডলি আছে, রাইট? আপনি সেটাকে কি করে অস্বীকার করেন? আবার মনে করেন, কিন্তু যেটা আমি বলছি হেফাজতের ইসলামের যে ইসেতে যেটা হচ্ছে, সেটা যখন জিজ্ঞেস করা হচ্ছে, তখন কিন্তু শাপলা চত্বরে যেটা জিজ্ঞেস করা হচ্ছে, তখন কিন্তু সুবীর মুস্তফা, এটা আমার দেয় না, আমি সাংবাদিক সুবীর মুস্তফার নামটা মেনশন করতে চাই, তিনি তিনি বলছেন। তারপরে সাবির হচ্ছে, মুস্তফা। হুম। হ্যাঁ সরি, সাবির মুস্তাফা, তারপরে হচ্ছে আপনার এটা কি কি বলে, বিবিসি রিপোর্টের মধ্যেও দেখা যাচ্ছে। অন্যান্য জায়গায় হেফাজতেরও একজনকে জিজ্ঞেস করা হলো, আমি দেখলাম যে আপনাদের কত সংখ্যা, উনারা কিন্তু নিজেই বলছেন যে সংখ্যাটা কিন্তু ওরকম না, ক্যাজুয়ালিটি হতে পারে। তা এটা উনাদের বক্তব্য। আমার কথা হচ্ছে যে ওই হত্যা হোক, গ্রেনেড মামলার হত্যা হোক, আমি আবারও মিন করছি, হেফাজতের যদি একজন দুজনও মারা যায়, সেই হত্যা হোক, গ্রেনেড হামলার হত্যা হোক, জুলাই তো অবশ্যই। এই যে হত্যা, হত্যা তো আপনার কোনো একটা সুরাহা হইতে হবে ভাই।
হত্যা হওয়ার পরে তো আপনি বলতে পারেন না যে এগুলো কিছু হয় না, না এটা বলতে পারেন না তো আপনি। হুম, আজকে হুম, আপনি এটা বলছেন, আজকে আপনি 21শে আগস্টের কথা বলছেন, কালকে কিন্তু ঠিক একই ভাবে মানুষ এরকম এই যে উদ্ভট টাইপের কথা কিভাবে একটা রাজনৈতিক দল বলতে পারে? মনে করেন এই যে জুলাইয়ের যে এতগুলো মানুষ মারা গেছে, এই যে ইয়ামিন, রিয়াগো, হুম, হুম। এগুলো তো আপনি আপনি জানি তাই না? অবশ্যই, পান্না ভাই, অবশ্যই। আমরা জানি, কারা মানুষ সেটি হচ্ছে প্রশ্ন। এটা ভিন্ন প্রসঙ্গ। হ্যাঁ, মানুষটা হ্যাঁ, তো মারা সেটি। গেছে, কিন্তু মারা কেন তো আপনি গেছে। না- হ্যাঁ, মারা তো গেছে, কিভাবে মারা গেছে, কারা মারলো সেটা ইনভেস্টিগেট করে তার বিচার নিশ্চিত করা হচ্ছে আপনার সুশাসন। আপনার আর্গুমেন্টেশন অফ লাইন হবে সেটা। আপনি হুম, হুম, যদি ওইটা বলেন যে কেউ তো মারা যায় নাই, ওটা ই হলো, তাহলে তো এই বিষয়টা হলো না। হুম, তাহলে তো কালকে ভাই একই ঘটনা আপনার ক্ষেত্রেও ঘটবে, আমার ক্ষেত্রেও ঘটবে। হুম, এই হুম, যে একটা বেসিক গ্রামার, এই গ্রামার যদি না বোঝা যায়, দুঃখ তো ওখানে। এটা আপনি বললেন না জুলাইয়ের বেদনা, আপনার তো দেখেন পান্না ভাই, আমি তো প্রতারণার বোধিসুতি না, আমি কিন্তু বেদনার তো হচ্ছে, কারণ আর কতবার আপনি 71-এর সময়কালীন মামলার দিলেন, সেই মানুষ আজকে আমাদের সংসদে, ফাঁসির সংসদে দণ্ডপ্রাপ্ত আসামি। সংসদে ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, তবে 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 এখানে একটা তবে আছে, আমি এই যে দেখলাম না, দণ্ডপ্রাপ্ত মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত হুম, হুম, আসামি তো আবুল কালাম আজাদ সাহেব সম্ভবত, হুম, তাই না? হুম, হুম, হুম। কিনা মৃত্যুদণ্ডের জন্য দণ্ডপ্রাপ্ত হয়ে এখনই যাচ্ছেন। এবং আমি চাই যে উনারটাকে কি করে টুইস্টটা, কারণ যদি মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানবিক অপরাধে হওয়ার পরে এখন তাকে যদি আপনি মওকুফ করেন, তাহলে কিন্তু আরো অনেক অনেক মানুষ আছে যাদের কথাতে আপনি হয়তো বা একটু ঐক্যমত হয়ে যান। তো ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং কেন জানেন? তার কারণ হচ্ছে আপনি আজকে এখানে একটা গুবলেট পাকাবেন, ওই হুম, হুম, গুবলেটটার হুম। ফলাফল কিন্তু আপনাকে অন্য জায়গাতেও নিতে হবে। সো দ্যাটস ওয়াই আমি বলছি যে আপনি যদি ইনস্টিটিউশনকে ঠিক না করেন, আপনি যদি সিস্টেমকে ঠিক। ঠিক না করেন, তাহলে আসলে আমরা আগাতে পারবো। কোনো লাভ নেই, আমাদের সামনে নাই, আমি জানি না আমাদের এই আশার আলো আমরা দেখতে পাচ্ছি কিনা, আমি পাচ্ছি না আপাতত, আপনি পাচ্ছেন কিনা আমি জানি না। আপনি ভালো থাকবেন অধ্যাপক স্নিগ্ধা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার কারণে। দর্শক, আপনারা যারা শুনছেন নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশা করি। আল্লাহ হাফিজ।